নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সিঁড়ি। গল্প পাঠে আমি অনিন্দিতা। একতলার ওপর প্রান্ত থেকে দোতলা আর তিনতলার মধ্যস্থতা অতিক্রম করে সিঁড়িটা তেতলার খোলা ছাদে গিয়ে পৌঁছেছে। এই সিঁড়ি বেয়ে খোলা ছাদে পৌঁছানোর জন্যে সাধারণ নিয়মে ৬৪ বার একটি পায়ে জোরে মাধ্যাকর্ষণের বিরোধিতা করতে হয়। তবে সাধারণ নিয়ম সকলের জন্য নয়। এমন মানুষও জগতে আছে যারা সিঁড়ি দিয়ে ওপরে উঠবার সময় ২ কি ৩টে ধাপ একেবারে ডিঙিয়ে যায়। এরা মানুষ হয়েও ঠিক মানুষ নয়, মহামানব। মহামানব এই জন্যে যে এ জগতে মহামানবই নেই, কারণ মেয়েরা কোনোদিন ২ কি ৩টে ধাপ ডিঙিয়ে ওপরে ওঠে না। ক্ষমতাও নেই, বাধাও আছে। ৬৪ ধাপে সিঁড়িটাকে ঢাকা দেওয়ার ছাদটুকুর উপরে পাতলা দেওয়াল আর টিনের চালের একটি চিলেকুঠি আছে এই বাড়িতে। পথ থেকে বাড়ির ভিটে উঠবার জন্য আর একতলার বারান্দা থেকে উঠোনে নামবার জন্য এ বাড়িতে ধাপের ব্যবস্থা মোটে একটি করে, কিন্তু চিলেকুঠিতে ওঠা নামার জন্য ধাপ আছে ২টি। তাই এও একটা সিঁড়ি। ২টি একের সমষ্টি যখন ২ এবং ধাপের সমষ্টি মাত্রই সিঁড়ি, চিলেকুঠিকে সিঁড়ি থাকার গৌরব না দিয়ে উপায় নেই। ৬৪ ধাপের সিঁড়িটাকে বাড়ির ছায়ায় শীতল করে রাখে। চিলেকুঠির সিঁড়ি কিন্তু চিলেকুঠির ছায়া পায় শেষ বেলায়, গ্রীষ্মকালেও সূর্য যখন নিস্তেজ। মেঘলা দিন বাদ দিয়ে শীতের ২ মাস পরেও দুপুরবেলা চিলেকুঠিটি হয়ে থাকে শীতার্ত মানুষের স্বর্গ, আর সিঁড়িটা হয়ে থাকে আগুন। শীত গ্রীষ্ম নির্বিশেষে যে শীতার্ত তারও পায়ের পাতা পুড়িয়ে দেয়। ডান পায়ের চেয়ে ইতির বাঁ পাটি লম্বায় প্রায় ১ ইঞ্চি ছোট। রস্য পাখানি প্রথম ধাপে নামিয়ে সে তুলে দেয়। ব্যাপারটা মানবকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য দাঁতের ফাঁকে সজোরে শব্দ করে, ইস। মানব বলে, গরম বুঝি? ইতি বলে, আগুন হয়ে আছে। ঘরের কুজোয় জল ছিল। একতলা থেকে মানবের নিজের বয়ে আনা জল। কুজো কাত করে মানব সিঁড়িতে জল ঢেলে দেয়। যতক্ষণ সে জল ঢালতে থাকে ইতি কথা বলে না। সবটুকু জল মানব ঢেলে দেয় কিনা দেখবার জন্যে চুপ করে থাকে। কুজো খালি হয়ে গেলে মানবের হাত চেপে ধরে বলে, সব জল ঢেলে দিলে? একটু খেতাম আমি, তেষ্টা পেয়েছে। এতক্ষণ খাওনি কেন? এতক্ষণ কি মনে ছিল? জল দেখে খেয়াল হলো। মানব একটু হাসে। ৪০ বছরের পুরনো মুখখানায় ৭ দিনের দাড়ি গোঁফ জমেছে। বাদিকের গালটি কবে যেন চিরে সেলাই করে দেওয়া হয়েছিল। ঘাম মুছে মাজা বাসনের মতো কপাল চিকচিক করছে। তামাকের ধোঁয়ায় ঠোঁট ২টি কালো। দাঁতে আর মুখে বেহিসাবি পান খাবার ইতিচিহ্ন। শান্ত নির্মল হাসিটুকু তাই আরও অপূর্ব মনে হয়। ইতির মুখও সলজ্জ হাসিতে ভরে যায়। ব্রণের ছোট ছোট গর্ত ভরা ২টি গালেই টোল পড়ে সৃষ্টি হয় ২টো বড় গহ্বরের। মানব বলে, চলো নিচে যাই। তুমি জল খাবে? আমি কুজোটা ভরে নিয়ে আসব। ইতি বলে, তোমার তেষ্টা পায়নি? পাবে পাবে, ভাবছ কেন? ধাপ ২টি ভাসিয়ে কুজোর জল ছাদে ৩টি ধারায় ভাগ হয়ে গিয়েছিল। নালির কাছাকাছি একসঙ্গে মিলে এতক্ষণে নালি দিয়ে নিচে ঝরে পড়তে আরম্ভ করেছে। সমস্ত ছাদে শুকনো শ্যাওলা। আরও কয়েকটি দুপুরের রোদ পেলেই আলগা হয়ে উঠে আসবে, আর সন্ধ্যার পর মানবের পায়চারিতে গুঁড়ো হয়ে যাবে। কুজো হাতে ১ ধাপ নেমেই বোধহয় আগামী সন্ধ্যায় নিজের পায়চারি করা দৃশ্যটা কল্পনায় ভেসে ওঠে মানবের। মুখ ফিরিয়ে এসে জিজ্ঞাসা করে, সন্ধ্যার সময়
আসবে একবার? না এলে রাগ করবে? রাগ? আর কি তোমার ওপর রাগ করতে পারি? এবার থেকে অভিমান করব। তাহলে আসব না? মানব খুশি হয়ে বলে, সেই ভালো। আজ একা একা তার আগুনে অভিমান করব, কাল তুমি এসে আমার অভিমান ভাঙাবে। আমার এমন ছেলেমানুষি করতে ইচ্ছে করছে ইতি। কিরকম যে লাগছে আমার, কি বলবো। আমারও। দৃষ্টির একটু গভীরতা এসেছে বইকি মানবের। মনটা তো অন্তত শান্ত হয়েছে। দুজনেই যখন ছাদে নেমেছে, সে হঠাৎ ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল, তোমার কষ্ট হচ্ছে না তো ইতি? না গো না, কিসের কষ্ট? সন্ধ্যার পর না এসে ইতি তাকে অভিমান করবার সুযোগ দেবে। পরামর্শ হয়েছে এই, এখনই যেন মানবের অভিমান হয়। মুখখানা গম্ভীর করে সে বলে, তোমার চেয়ে আমি অনেক বড় কিনা, তাই বলছি। আমি বা কি এমন আকাশের পরি? অভিমান গাঢ় হয়, মানবের চোখ পর্যন্ত যেন ছলছল করে। আকাশের পরি হলে তুমি আর আমার দিকে তাকিয়েও দেখতে না। কি ছেলে মানুষ তুমি। আকাশে রোদ, ছাদ গরম, আবার মানবের মুখ হাসিতে ভরে যায়। ইতির কাঁধে মুখ রেখে কথা বলতে গিয়ে কিছু না বলাই সে ভালো মনে করে। কথা বলার চেয়ে কঠিন হাসি হাসে। ইতিকে তাই হাসির জবাব দিতে হয়। এ কি আশ্চর্য যে নিচে নাববার কথা ভুলে যাওয়ার মতো ভঙ্গিতে দুজনে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারে। পায়ের তলা ছাদটুকু ছাড়া আর সব যেন অনাবশ্যক হয়ে গেছে। অনেক উঁচুতেই ছাদ। দামি একটা হাউই পৃথিবী ছেড়ে যত উঁচুতে উঠতে পারে, হয়তো তত উঁচুতে নয়। কিন্তু কে আর সে আপেক্ষিক তত্ত্ব প্রমাণ করতে বসবে দামি হাউই ছেড়ে? আশেপাশের বাড়িগুলো তো এত উঁচু নয়। এ বাড়ির মতো ইট বের করা নয় বলে কেবল দেখতে সুন্দর। কিন্তু সেটুকুও এ বাড়ি ছাদে যারা দাঁড়িয়ে থাকে তাদের ভালোই লাগে। চোখ মেললেই সমগ্র ভাবে চোখে পড়ে। তাছাড়া পাওয়া যায় আচ্ছন্ন অভিভূত হওয়ার একটা অতিরিক্ত ক্ষমতা। ইস, এবার মানবের চমক লাগে। গরম বুঝি? আগুন হয়ে যাচ্ছে। মানব আফসোস করে বলে, তোমাকে আজ খালি কষ্ট দিচ্ছি। দিচ্ছই তো, খালি খালি কষ্ট দেওয়ার কথা বলছো। ৬৪ ধাপের সিঁড়ির ছায়াতে নেমে যাওয়া মাত্র দুজনে যেন আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে তাকায়। মানব বলে, সিঁড়িটা তো বেশ ঠান্ডা। ইতি সান্ত্বনা দিয়ে বলে, গরম থেকে এলে কিনা? এতক্ষণ কিন্তু বুঝতেই পারিনি তোমার ঘরটা কি গরম। ধীরে ধীরে ইতি নামতে থাকে, প্রতি মুহূর্তে এলিয়ে পড়তে চাওয়ার মতো অলস অনিচ্ছুক পদে। সিঁড়ির মুখের কাছে তাপ ও আলো মেশার ফলে ছায়া একটু কম শীতল, কম লাল। প্রত্যেক ধাপ নামার সঙ্গে যেন বুঝতে পারা যায় ছায়া গাঢ় হচ্ছে, শীতলতা বাড়ছে। কিন্তু এই গরমে কোনো ছায়াই এমন শীতল হতে পারে না যে একটু আরাম দেওয়ার বেশি কিছু দিতে পারে। ইতি কিন্তু একবার শিউরে ওঠে। জ্বরের রোগীর গায়ে কেউ যেন হঠাৎ বরফের ছ্যাঁকা দিয়েছে। তেতালার বারান্দায় বছরখানেকে ছেলে কোলে একটি মেয়ে দাঁড়িয়েছিল। ছেলেটি চুষছিল চুষিকাঠি, আর মেয়েটি চুষছিল ছেলেটির গোটা ৩ আঙুল। সিঁড়ির মাঝামাঝি বাঁকের ধাপটি একটু প্রশস্ত। সেখানে দাঁড়িয়ে ইতি শিহরণটুকু সামলায়, তারপর ফিরে যাবার উপক্রম করে। কিন্তু উপক্রম করেই ক্ষান্ত হয়। ছুটে পালানোর এই আকস্মিক প্রেরণার জন্যই বোধহয় মুখখানা একটু অপ্রসন্ন ও ক্লিষ্ট হয়ে ওঠে। ততক্ষণে মানবও এদিকে ভদ্রতা করে ফেলেছে। মায়ে পয়ে কি হচ্ছে? মেয়েটি মাথার কাপড় তুলে দেয়, মুখ থেকে ছেলের আঙুল খসে পড়ে।
অনাবশ্যক নীরবতার সঙ্গে খানিকক্ষণ ইতির দিকে চেয়ে থেকে বলে, এমনি দাঁড়িয়ে আছি। নবেন আজ কখন আপিস চলে গেল জানতেও পারিনি। উনি ভোরবেলা বেরিয়ে গেছেন। আমার বোনের বাড়ি হয়ে আপিস যাবেন। আজ ধীরে সুস্থে রান্নাবান্না করেছি। একেবারে রাঁধবই না ভেবেছিলাম। হঠাৎ আমার দেওর এসে পড়ল কিনা, তাই রেঁধেছি। রেঁধে বেড়ে না খাওয়ালে নিন্দে করত তো। গিয়ে বলতো, ভাইকে তো পর করিয়েছি, বাড়িতে এলে একবেলা খেতেও বলি না। এইমাত্র চলে গেল। কেন এসেছিল জানেন? টাকা চাইতে। এদিকে আমার নিন্দে ছাড়া মুখে কথা নেই। দাদাকে বাড়ি না পেয়ে আমার কাছে দিব্যি 10 টাকা চেয়ে বসল। আমি বললাম, আমি টাকা কোথায় পাব? দাদার কাছ থেকে নেবেন। তুই ছাতে কি করছিলি ইতি? ইতি বলে, বাড়ি ভাড়া দিতে গিয়েছিলাম। মা বলল, ভাড়ার টাকাটা দিয়ে আয় তুই ইতি। সেই জন্য। ছেলের ভার ডান হাত থেকে বাঁ হাতে গ্রহণ করে আবার মেয়েটি অনাবশ্যক নীরবতার সঙ্গে ইতির দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। তারপর হঠাৎ একটা ভুলে যাওয়া কথা মনে পড়বার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, আমাদের ভাড়ার টাকাটাও তো দেওয়া হয়নি। কি করেই বা দেব? কাল তো মোটে মাইনে পেলেন। আজ দিতে বলে গেছেন। একটু দাঁড়ান, টাকাটা এনে দিই, কেমন? খোকাকে একটু ধরবি তো ভাই। ইতির কোলে ছেলে দিয়ে আঁচলে বাঁধা চাবির গোছায় বার কয়েক ঝনাত শব্দ তুলে ঘরের ভিতরে মেয়েটি বাক্স খোলে। গোটা 2 বাক্স মোটে তার সম্পত্তি, কিন্তু চাবির গোছায় চাবি যেন আটে না, আঁচল ছিঁড়ে পড়তে চায়। বাক্স খোলা আর বন্ধ করতেও কত যে অনাবশ্যক শব্দের সে সৃষ্টি করে বলবার নয়। মানব নিচু গলায় ইতিকে জিজ্ঞাসা করে, তোমাদের ভাড়া দিতে এসেছিল নাকি? ইতি বলে, না, ওর কাছে একটা কৈফিয়ত দিতে হবে তো। ইতিকে খোকা অনেক দিন থেকে চেনে, প্রায় আজন্ম। কিন্তু ইতি কোনোদিন তার হাতের আঙুল মুখে পুরে চষে না বলেই বোধহয় ইতির কোলে থাকতে তার ভালো লাগে না। চুষি কাঠিটা প্রথমে নিচে পড়ে যায়। এদিক ওদিক চেয়ে খোকা মুখ বাঁকায়। তারপর মানব তার গালে একটা টোকা দেওয়া মাত্র সে কাঁদতে আরম্ভ করে। বাক্সে চাবি দিতে দিতে মেয়েটি আনন্দে গদগদ হয়ে বলে, আসছি রে আসছি, দুষ্টু কোথাকার। 1 মিনিট আমায় ছেড়ে থাকতে পারবি না? আচ্ছা ছেলে হয়েছিস তো তুই। ভাড়ার টাকার স্বামীর লিখে রাখা রসিদ আর এক কলম কালি নিয়ে খোকার মা বারান্দায় আসে। মানবকে টাকা গুনে দিয়ে রসিদে তার সই নেয়। তারপর ছেলেকে কোলে করে বলে, এত টাকা ভাড়া তো পান, কি করেন টাকা দিয়ে? সমস্ত বাড়িটা ভাড়া দিয়ে এই গরমে একা একা চিলে ঘরে কি করে থাকেন আপনি? আমি হলে তো পারতাম না। মানব ভাড়ার টাকা কোমরে গুজে বলে, না পেরে উপায় কি? খোকার বাবার মতো আমি তো চাকরি করি না। খোকার মা চোখ বড় বড় করে বলে, আপনার আবার চাকরি? 1 মাসে আপনি যা সুদ পান, ওর মাইনের তা কগুণ কে জানে। একটু শুইগে খোকাকে নিয়ে। ঘুমিয়ে পড়ে তো তোকে ডাকবো ইতি। পাখিটার ঠোঁট আর পা দুটো ভালো হচ্ছে না, একটু দেখিয়ে দিস। কটা করে ঘর বুনতে বলেছিলি, ভুলে গেছি ভাই। যা দুষ্টুমি করে খোকা। মানব বলে, আরেকজন দুষ্টুমি করে না? করে না? ফিক করে হেসে ফেলে পাক দিয়ে ঘুরে খোকার মা ঘরের ভেতরে চলে যায়। পুজোটা তুলে নিয়ে মানব সিঁড়ির 1 ধাপ নেমে গিয়ে দাঁড়ায়। মুখ ফিরিয়ে বলে, এসো, দাঁড়িয়ে রইলে কেন? সিঁড়ি বেয়ে নামতে নামতে মানব বলে, তোমাদের 5 মাসের ভাড়া বাকি আছে। হ্যাঁ। মানব রসিকতা করে বলে, অন্য ভাড়াটে হলে কবে তুলে দিতাম। হ্যাঁ। রাগ হলো নাকি ভাড়ার কথা বললাম বলে? না না, রাগ কিসের? সিঁড়ি বেয়ে তেতালায় নামার শিথিল এলাইতো ভঙ্গি
এখন দোতলায় নামার সময় স্খলিত পদে নামার ভঙ্গিতে দাঁড়িয়ে গেছে। নামাও যেন কম পরিশ্রমের কাজ নয়। মানব মুখ ভার করে বলে, অত হিসেব করে কথা বলা আমার আসে না, যা মনে আসে বলে ফেলি। কি এমন বললাম যে তোমার মুখ ভার হয়ে গেল? ইতি একটু হাসে। হাসলে মুখের ভার হালকা হয়। মুখ আবার ভার হলো কোথায়? কি ছেলে মানুষ তুমি! তোমার কথায় কি আর মুখ ভার করেছি? মুখ ভার করেছি তেতালার ওই লক্ষ্মী ছাড়ির কথায়। খোকার বাবা তো এদিকে মাইনে পায় ৬৩ টাকা। অহংকার যেন ফেটে পড়ছে। সুতরাং মানবও হাসে। ইতির কথায় স্ত্রী চরিত্রের একটা স্থূল দিক ফুটে উঠেছে, আর নিজের সূক্ষ্ম বুদ্ধি দিয়ে সেটা ধরতে পেরেছে বলে গর্ব আর আমোদ অনুভব করে। ইতিকে নাড়া দিয়ে স্ত্রী চরিত্রের আরও দুটো দিক আবিষ্কারের আশায় বলে, কেন? নরেনের বউ বেশ লোক। বেশ না ছাই, সুখে আছে তাই। আমার মতো পোড়া কপাল তো নয়। তোমার পোড়া কপাল নাকি? দুজনেই থমকে দাঁড়ায়। ইতি পিছনে হেলে যায় সাপের ফনা ধরার মতো। বলে, কি বললে? মানব গম্ভীর হয়ে বলে, তোমার পোড়া কপাল বলছ? আমার জন্য তো। সাপের ফোঁস করার মতোই ইতি সজোরে নিঃশ্বাস ছাড়ে, কিন্তু ছোবল মারার বদলে বয়স্কা নারীর চিরন্তন ক্ষমা করা আর প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে বলে, তোমার সঙ্গে আর পারলাম না। মা বাবা ভাই বোনদের কথা ভেবে ও কথা বলেছি। কি কষ্টে আছি সবাই বলো তো। নইলে আমি তো আজ রাজরানী। অবশ্যই দেখতে শুনতে রাজরানী নই, তোমার জন্যে রাজরানী। তেতালায় মানুষ আছে, দোতলায় মানুষ আছে, সিঁড়িতে আর কেউ নেই। তবু ইতি জোর করে গলায় একেবারে খাদে নামিয়ে দেয়, বলে, তুমি আমার রাজা। দুজনে দোতলায় নামা মাত্র ওপরের যে ঘরটিতে খোকাকে নিয়ে খোকার মা শুতে গেছে, ঠিক তার নিচের ঘর থেকে বার হয়ে আসে মাঝ বয়সী একটি মহিলা। মহিলাটি এত মোটা যে পদক্ষেপে মেঝে না কাঁপলেও দুমদাম শব্দ হয়। তবে এখন পা ফেলার শব্দটা তার একটু জোরালো। হয়তো একটু বেশি জোরেই সে এখন পা ফেলেছে। কোথায় ছিলি ইতি? তেতালায় ছিলাম, খোকার মার কাছে। ছাই ছিলি? ৩ বার ওপরে নিচে তোকে খুঁজে এসেছি। তখন হয়তো চিলে ঘুরে গেছিলাম। মা বলল, ভাড়ার টাকাটা দিয়ে আয় তুই ইতি। সেই জন্য এতক্ষণ তো খোকার মার সঙ্গে গল্প করছিলাম। জিজ্ঞেস করে আয় খোকার মাকে। খোকার মার সঙ্গে গল্প করছিলাম না মানববাবু? মানব বলে, করছিলে বই কি। ইতি আবার জিজ্ঞাসা করে, আপনি বললেন না কুজোয় জল ফুরিয়ে গেছে? আমি বললাম না চলুন নিচে গিয়ে কুজোতে জল ভরে দিচ্ছি। মানব মাথা নেড়ে সায় দেয়। মোটা মেয়েটির রং খুব ফর্সা। এতক্ষণ মুখখানা তার লাল হয়েছিল, এবার ধীরে ধীরে লালচে ভাবটা কমে যেতে আরম্ভ করে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আরও জোরে দুমদাম পা ফেলে সে ঘরে গিয়ে ঢোকে। দরজা বন্ধ করে দরম করে খিল তুলে দেয়। পরক্ষণে খিল খুলে আবার বের হয়ে আসে। তুই মর ইতি, মর তুই, গোল্লায় যা। পানা তোর খোড়া? খোড়া পায়ে তুই না সিঁড়ি ভাঙতে পারিস না? সিঁড়ি ভাঙতে পারিস না তো জমের বাড়ি যাস না কেন তুই? মানব বলে, সুধা, আজ হাসপাতালে যাওনি? সুধা বলে, দেখতে পাচ্ছ না যাইনি। মানব আবার বলে, আজ ডিউটি নেই বুঝি? সুধা হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে, ডিউটি থাক বা না থাক তোমার কি? মানব শান্তভাবে বলে, না, এমনি বলছি। ভাড়ার টাকা দেবে নাকি আজ কিছু? সুধা স্তব্ধ হয়ে যায়।
চোখের চারিদিকের অতিরিক্ত মাংস ফেলে ছোট ছোট চোখ দুটিকে বড় করবার চেষ্টা করে। ভাড়া চাইছ? ভাড়া? মানব মৃদু একটু হেসে বলে, তুমি তো বলেছিলে আজ কিছু দেবে। এখনো মাইনে পাইনি। বেশ, মাইনে পেলে দিও। নগেনকে ফিরে আসবার জন্যে খুব বিজ্ঞাপন দিচ্ছ না সুধা? সুধা মুখ সাদা করে বলে, কে বলে বিজ্ঞাপন দিচ্ছি? কাগজে দেখলাম বেশ বিজ্ঞাপন দিয়েছ। ছেলে মেয়েদের নিয়ে একা আর কতকাল চালাবো, আমার জন্যে না হোক ওদের কথা ভেবে ফিরে এসো, ইতি তোমার সুধা। তোমার বিজ্ঞাপন যদি চোখে পড়ে, যেখানে থাকবে নগেন ছুটে আসবে। সুধা আর কথা বলে না, আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার তার পদক্ষেপের শব্দও হয় কোমল, দরজা বন্ধ করার শব্দও হয় মৃদু। সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করে ইতি বলে, সিঁড়ি যেন আর ফুরোতেই চায় না। কষ্ট হচ্ছে? থাক, আর দরদ দেখিয়ে কাজ নেই। সুধাদির কমাসের ভাড়া বাকি আছে। কমাস আবার? 2-1 মাস? কি করবে বলো বেচারি? 4টি ছেলেমেয়ে নিয়ে চারদিকে অন্ধকার দেখছে। নার্সগিরিতে কি আর পয়সা আছে? তুমি দাও না কেন? আমি কেন দেব? আমার সঙ্গে কি সম্পর্ক? আর 2 মাস দেখব, ভাড়া যদি না মিটোয় কষ্ট বলে দেব। বিনা ভাড়ায় যে বাড়িতে থাকতে পারো সেখানে থাকোগে, আমার এখানে ওসব চলবে না। সিঁড়ি বেয়ে দোতলায় নামার স্খলিত ভঙ্গি ইতির এবার নিজের হঠাৎ মুচড়িয়ে ভেঙে পড়বার ভঙ্গিতে পরিণত হয়ে গেছে। কিন্তু এদিকে সিঁড়িও ফুরিয়ে আসছে। প্রাণপণ চেষ্টায় মানবের বাহুমূলে আস্তে একটি চড় মেরে মৃদু হেসে সে তাই বলে, কি দুষ্টুই তুমি ছিলে। তেতালায় খোকার মা খোকাকে যেমন করে দুষ্টু বলেছিল ঠিক তেমনি করেই বলে। তারপর আচমকা জিজ্ঞাসা করে, কই দিলে না? মানব বলে, কি? মা যে 10 টাকা ধার চেয়েছে, ভাড়ার টাকা তো পেলে, তাই থেকে দাও না। মানব মৃদু হেসে কোমরের গোজা টাকা বার করে ইতিকে 10টা টাকা দেয়। ইতি ঘাড় গুজে নামতে থাকে। একতলার বারান্দায় নেমে দেখা যায় বারান্দায় মাদুরে বসে দেওয়ালে ঠেস দিয়ে ইতির মা ঘুমোচ্ছে। পাশে পড়ে আছে বছর 3-এর একটা উলঙ্গ ছেলে, সর্বাঙ্গে তার অনেকগুলি পাঁচরা। বারান্দার অপর প্রান্তে এঁটো বাসন পড়ে আছে। ছেলেটার পাঁচরার রস ভালো না লাগায় থেকে থেকে পাঁচরা ত্যাগ করে কয়েকটা মাছি উড়ে যাচ্ছে এঁটো বাসনে, আর উচ্ছিষ্ট ভালো না লাগায় থেকে থেকে কয়েকটা মাছি এঁটো বাসন ত্যাগ করে উড়ে এসে বসছে ছেলেটার পাঁচরায়। ইতির মার ঘুম ঠিক ঘুম নয়, চোখ বুজে থাকা, মটকা মেরে নয়, শ্রান্তিতে আর দুর্বলতায়। চোখ মেলে ইতির মা বলে, ইতি এলি? মানবের মুখের দিকে চেয়ে ইতির মা বলে, সকালবেলা 1 কুজো জল নিয়ে গেলেন, ফুরিয়ে গেছে। ইতি, যা তো মা, কুজোয় জল ভরে দিয়ে আয়। ওসব কি পুরুষ মানুষের কাজ? মানব বলে, সিঁড়ি ভাঙতে ইতির কষ্ট হয়, আমি নিয়ে যেতে পারব। ইতির মা এ কথা শুনতে পায় না, মেয়ের পদমূলে চোখ রেখে বলে, তোর পায়ে রক্ত কিসের লো ইতি? ইতি নিশ্চিন্তভাবে বলল, পাঁচরা চুলকে ফেলেছে। মানব বলে, তোমার পাঁচরা হয়েছে ইতি? প্রশ্ন শোনামাত্র ইতি বিনা ভূমিকায় ক্ষেপে যায়। আর্তনাদ করার মতো বলতে আরম্ভ করে, হ্যাঁ হয়েছে, 100টা হয়েছে। কি করবে তুমি? ঘেন্না করবে? করোগে যাও। কে তোমার ঘেন্নাকে কেয়ার করে?
দেখছো না ভাইয়ের গায়ে পাছরা? জানো না ভাইকে আমি কোলে নিই? পাছরা হবে না তো কি হবে আমার? তাড়াতাড়ি কুজোটা নামিয়ে রাখতে সেটা গড়িয়ে উঠোনে পড়ে ভেঙে যায়। মানব সেদিকে চেয়েও দেখে না। ঘরে যাও ইতি, সুধাকে পাঠিয়ে দিচ্ছি বলে একেবারে ৩-৪টে ধাপ ডিঙিয়ে মহামানবের মতো মানব ওপরে উঠতে আরম্ভ করে।